ঘটনাটির সময় 1980-র দশকের শেষ দিকে। তো ওনার বিয়ে হয়েছিল ওই 18খাদা গ্রামে। তো ওনার যিনি শ্বশুর, ওই আন্টির শ্বশুর, উনি ওই ওনার বাড়ি থেকে নদীর দূরত্ব ছিল প্রায় আধা কিলোমিটার থেকে একটু বেশি, তবে 1 কিলোমিটার থেকে কম। তো গোসল করতে যেতে সবারই খুব কষ্ট হতো, পুরুষ বলুন আর মেয়ে বলুন, সবারই অনেক কষ্ট হতো এত দূরে যাওয়া আসা। এই জন্য ওনার শ্বশুর চিন্তা করেন বাড়ির পাশেই একটি পুকুর খনন করবেন। উনি বেশ অনেকদিন ধরে শ্রমিক লাগিয়ে, এখনকার মতো তার ভেকু মেশিন তখন ছিল না, এক্সক্যাভেটর ছিল, তখন শ্রমিক লাগিয়ে পুকুর খনন করতে বেশ সময় লেগে যেত। তো উনি একটি পুকুর খনন করেন। তো পুকুরটা ছিল আয়তাকার, মানে আয়তক্ষেত্র যেটাকে আমরা বলি আর কি। তো আয়তাকার একটা পুকুর খনন করেন উনি। পুকুরে ঘাট ছিল। যাই হোক, তারপরে বাড়ির সকল সদস্যরা সেখানে গোসল করতে আসতেন। বাড়ির মহিলা সদস্যরা যখন গোসল করতে আসতেন তখন বাড়ির কোনো পুরুষ সদস্য সেখানে গোসল করতে আসতেন না। আবার যখন পুরুষ সদস্যরা গোসল করতে আসতেন তখন নারী সদস্যরা গোসল করতে আসতেন না। এইভাবে তারা একটা সুন্দর রুটিন মেনটেন করত, আর বাহিরের লোকজন সেখানে আসতো না। তো ওই আন্টি উনি বলেন একটা অদ্ভুত বিষয়, আমাকে বলে, এটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। সেটি হচ্ছে এই পুকুর, এই আয়তাকার এই পুকুরকে যদি 4টি ভাগে ভাগ করা যায়, এর সর্বদক্ষিণের অংশে কেউ যদি মাটির সাথে মাথা লাগিয়ে সামনের দিকে তাকায়, তখন সামনে একটি উত্তাল নদী দেখতে পাবে, এবং মনে হচ্ছে এত ঢেউ সেই নদীতে, সেটা নদী নয়, সমুদ্র। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে পুকুরের ওই পাশেই কিন্তু অনেক বড় বড় গাছ আছে, বাড়ি আছে, আধা কিলোমিটার দূরের বা তারও কিছুটা বেশি দূরে নদী। সেখানে কোনোভাবেই নদী দেখা যায় না, অথচ পুকুরের ওই জায়গাতে কেউ যদি মাটির সাথে মাথা লাগিয়ে সামনের দিকে তাকাতো, নদী দেখতে পেত। আর সেটা স্বাভাবিক নদী ছিল না, উত্তাল নদী, সমুদ্রের মতো বিশাল বড় বড় ঢেউ ছিল সেখানে। এটি খুবই রহস্যজনক একটি ব্যাপার ছিল। যিনি আন্টি নিজেও এটা দেখেছেন, এভাবে নদী দেখেছেন, অনেকেই এভাবে দেখতো, নদীটা দেখতো। কিন্তু পুকুরের অন্য কোনো অংশে, ওই অংশটা বাদে অন্য কোনো অংশ থেকে যদি সামনের দিকে তাকানো যেত, সেটা দেখা যেত না। যাই হোক, আন্টি বলছিলেন আর একটা অদ্ভুত বিষয়। সেটি হচ্ছে পুকুর খনন করার কয়েকদিন পর একটা অদ্ভুত বিষয় কিছু মানুষ ওই বাড়িতে এসে বলেন। সেটি হচ্ছে ওই পুকুর এবং নদীর মধ্যবর্তী যে বাড়ি ঘরগুলো আছে, সেই বাড়ির কয়েকজন লোক এসে একদিন বলেন যে গভীর রাত্রে মনে হয় যে এই বাড়ির নিচ দিয়ে শাঁ শাঁ করে কোনো কিছু চলাফেরা করে এবং ঘরটা কেঁপে ওঠে। তখন অন্য যে ঘর বাড়ি ছিল তারাও বলেছেন, হ্যাঁ, অনেক রাত্রে মাটির নিচ দিয়ে কোনো কিছু যাওয়ার আওয়াজ আমরা পাই। ঘরটা তখন কেঁপে ওঠে। তো এই ঘটনা যখন অনেকের জানাজানি হয়, তখন সবাই বলে যে ওই নদী থেকে কোনো একটা দানব বা দেও বলে যেটা, এটা এই পুকুরের সাথে সংযোগ হয়েছে, আসা যাওয়া করে। এই ঘটনার সত্যতা পাওয়া যায় আর একটা ভাবে। সেটি হচ্ছে যে ওই পুকুরের একটি অংশে, ওই অংশ থেকে নদী বরাবর একটা রেখা ওই আন্টিরা দেখতে পান। মনে হচ্ছে মাটির উপরে কিছুটা ফাটল ধরেছে। স্বাভাবিকভাবে আমরা যদি কোনো কাদার নিচ দিয়ে কোনো একটা পাইপ বা লাঠি ঢুকিয়ে দিই, আমরা দেখতে পাবো যে মাটির উপরের অংশটা কিছুটা উঁচু হয়ে গেছে, ফেটে গেছে।
ঠিক এমনই একটি চিহ্ন সেখানে ছিল এবং দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এখান দিয়ে কিছু আসা যাওয়া করে। যাই হোক, আন্টির অভ্যাস ছিল প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়া। উনি যখন ভোরবেলা উঠতেন অজু করার জন্য পুকুর ঘাটে যেতেন, তখন ওনার হাজবেন্ডকে মানে ওই আঙ্কেলকে ডেকে উঠাতেন। এটা প্রতিদিনের একটা দৈনন্দিন রুটিন ছিল ওনার। তো এক রাত্রে ওই আঙ্কেল উনি বেশ কিছু বিচার সালিশ করে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়। তখন উনি ঘুমিয়েছেন রাত 2টোর দিকে। তখন আন্টি চিন্তা করতেছেন যে 3:30 বা 4টা এরকম বাজে, এখন তাকে ডাকবো, মাত্রই ঘুমিয়েছে লোকটা। এই চিন্তা করে উনি আর ডাকেন নাই। উনি চিন্তা করেন যে প্রতিদিন তো উনি আমার সাথে যাই, আজকে আমি একাই যাই। তো এই চিন্তা করে উনি ওই রাত্রে একাই যাওয়ার চেষ্টা করেন। তো উনি যখন একাই ওই পুকুর পাড়ে যান, পুকুর পাড়ে যেতে যেতে তো উনি যেই সাইড দিয়ে যাচ্ছিলেন ওই জায়গাটাতে ওই সেই ভয়ানক ওই দেও যে চলার যে একটা রাস্তা তৈরি করেছিল, যেখানে মাটির উপর কিছুটা ফেটে গিয়েছিল, তো উনি ওই দিক দিয়ে যাচ্ছিলেন ঘাটে। উনি যখনই ওই রেখাটি অতিক্রম করবেন ভাব, হঠাৎ ওনার সামনে ভয়ানক কিছুর উপস্থিতি উনি টের পান। উনি দেখেন ঠিক মনে হচ্ছে মাটির নিচ থেকে কিছু একটা জিনিস উঠে আসছে, আস্তে আস্তে উঠে আসছে। উঠতে 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 ওনার সামনে এসে দাঁড়ায়। উনি দেখতে পান ইয়া মোটা একটি শরীর, ভয়ানক কালো কুচকুচে, চাঁদের আলোতে স্পষ্ট উনি দেখতে পাচ্ছিলেন। মাথার চুল কোকড়ানো কোকড়ানো এবং চোখ দুটি ভয়ানক রকমের লাল টকটক করছে, মনে হচ্ছে জ্বলছে, ডিম লাইটের মতো ওইভাবে জ্বলছে। এবং তার সমস্ত শরীর পিচ্ছিল, মনে হচ্ছে পিচ্ছিল কারো কিছু জিনিস দিয়ে তার শরীর পুরো লেপ্টে আছে। তো উনি ওই জিনিসটা দেখেই ভয়ানক জোর এক চিৎকার করে বাড়ির দিকে দৌড় দেন। তো ওনার চিৎকারে বাড়ির অন্য সদস্যরাও মানে উঠে যান, বলে কি হয়েছে? তখন উনি বলেন ওইখানে আমি এই জিনিসটা দেখেছি। তখন বাড়ির অন্য সদস্যরা পুকুর ঘাটে আসে, স্বাভাবিকভাবেই তারা কোনো কিছুই দেখতে পায় না। যাই হোক, তো এই ঘটনা যখন ঘটে তখন এরপর থেকে আন্টি আর ওই রাত্রে ওই পুকুর ঘাটে উজু করতে যেতেন না। মানে কলপাট ছিল, কলেই উনি উজু করতেন আর। তো যাই হোক, প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। আরেকটি ভয়ানক বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি হচ্ছে ওই আন্টির 3জন ননদ ছিলেন, মানে তার স্বামীর ছোট বোন 3জন ননদ ছিলেন। তো এর মধ্যে ওই 3জন একসাথে পুকুর ঘাটে দুপুরবেলা গোসল করতে যেতেন। তার মধ্যে একটা ব্যাপার ছিল, ওনার যে সবার ছোট ননদ ছিল উনি আবার পানি দেখে ভয় পেতেন। উনি পানি দেখলে মারাত্মক ভয় পেতেন, যার কারণে ওনার কখনো সাঁতার শেখা হয়ে ওঠেনি। এই কারণে অন্য 2 ননদ যখন পুকুরে গোসল করতে নামতেন, আর উনি যেটি করতেন সেটি হচ্ছে ওই মগে করে পানি নিয়ে পুকুর ঘাটে বসে বসে পুকুর থেকে পানি নিয়ে গোসল করতেন। উনি কখনো পানিতে নামতেন না। এটা ওনার প্রতিদিনের অভ্যাস ছিল, কারণ যেহেতু উনি সাঁতারও জানতেন না। একদিন কি হয় যে ওনার 3 ননদের বড় 2 ননদ, ওনারা পুকুর ঘাটে নামেন নাই, গোসল করতে আসছেন, কিন্তু উপরে দাঁড়িয়ে গল্প করছেন, নিজেদের মধ্যে কোনো জরুরি কথা বলছেন। এদিকে ছোট জন, তার আবার খুব ক্ষুধা লেগেছিল। সে বারবার বলছে যে বুবু তোমরা তাড়াতাড়ি নামো, গোসল করতে হবে, আমার ক্ষুধা লাগছে। কিন্তু অন্য 2 জন জরুরি কথা বলতেছে, মানে ছোট বোনের কথা ওইভাবে মানে পাত্তা দেননি। 2 জনের নামতে দেরি দেখে উনি পুকুর ঘাটে বসেন। তো ওই দিন ওনার কাছে মনে হয় যে প্রতিদিন তো আমি উপরেই গোসল করি,
আজকে একটু নামি পানিতে, পানিতে নেমে মগ দিয়ে গোসল করব, কোনো গভীরে যাব না, জাস্ট খালি হাঁটু বা হাঁটুর সমান পানি বা তারও কম এসে নামবো আর কি, মানে পানিতে নামবো। তো উনি ওইভাবে নামেন, নেমে মগ দিয়ে গোসল করা শুরু করেন। হঠাৎ উনি চিৎকার করে ওঠেন, চিৎকার করে বলেন, এ বুবু, নিচ থেকে কিছু একটা আমাকে টেনে ধরছে, আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচা। তখন উপর থেকে ওনার এক বোন দেখেন, তাই তো, ও মনে হচ্ছে আস্তে আস্তে পানির নিচে ডুবে যাচ্ছে। তখন এক বোন দৌড়িয়ে পানিতে ঝাঁপ দিয়ে তার হাত টেনে ধরেন, আর এক বোন দৌড়ে বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে অন্য সদস্যদেরকে খবর দেন, কিন্তু ওই সময় তো দুপুরবেলা পুরুষ সদস্যরা মাঠে কাজ করতে গিয়েছিল, যার কারণে অধিকাংশ পুরুষ সদস্য বাড়িতে ছিল না। কিন্তু তাদের চিৎকার চেঁচামেচি আশেপাশের যেই ঘর বাড়ি ছিল সেখানে যারা পুরুষ মানুষ ছিল বা অন্যান্য মহিলা মানুষও ছিল, সবাই দৌড়ে পুকুর ঘাটে চলে আসে। তো পুকুর ঘাটে এসে তারা দেখে আর একটা ভয়াবহ ঘটনা, কারণ ততক্ষণে ওই আন্টির ছোট ননদকে পানির নিচে তলিয়ে নিয়ে গেছে। কিন্তু আর একজন ননদ যিনি তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন, ওনার হাতে শুধু ওই ননদের শাড়ির আঁচল। তার মানে হচ্ছে যখন ওই ননদকে পানির নিচে টেনে নিয়ে গেছে, তখন শাড়ির আঁচলটা ওই ননদ, অন্য ননদ দেখতে পান, যিনি মানে ওই আরেকজন বুবু দেখতে পান, যিনি আর কি তাকে বাঁচানোর চেষ্টা করে। তার হাত থেকে হাত ছুটে যায়, এত জোরে টেনেছিল নিচ থেকে। তো উনি ওই আঁচলটা যখন ধরেছেন, তখন নিচ থেকে ওই আন্টির ওই ছোট ননদ, উনিও বুঝতে পেরেছেন যে উপর থেকে কেউ তার শাড়ির আঁচল টেনে ধরেছে। উনিও ওনার শাড়ির আঁচলটা পানির নিচ থেকেই চেপে ধরেন। তখন অন্য সদস্যরা যখন পানিতে ঝাঁপিয়ে পড়েন, ঝাঁপিয়ে পড়ে যেখান থেকে ওনাকে টেনে নিয়েছে ওই জায়গাতে ঝাঁপিয়ে পড়েন, তখন ওই ভয়ানক কোনো একটা অশরীরী ওই আন্টির ছোট ননদের পা ছেড়ে দেন। সবাই পানির নিচ থেকে তাকে টেনে তোলে। আর অল্প কয়েক সেকেন্ড পর হলেই দম বন্ধ হয়ে উনি মারা যেতেন। শরীরে প্রচুর পানি ঢুকে গিয়েছিল, পেট ফুলে গিয়েছিল। ওনাকে ওনার পেট থেকে পানি বের করা হয়, এবং অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করা যায়, ওনার পায়ের গোড়ালির কাছে, দুই পায়ের গোড়ালির কাছে লাল হয়ে গেছে। মনে হচ্ছে যে শক্ত দুটো হাত দিয়ে ধরলে, চেপে ধরলে, এবং খুব চেপে ধরাটা যদি ভয়ানক রকমের চেপে ধরা হয়, ঠিক যেমন লাল হয়ে যায়, দুই পায়ের তেমন লাল হয়ে আছে। এই ঘটনার পরে ওই আন্টির শ্বশুর, মানে যখন উনি তো তখন বাড়িতে ছিলেন না, তিনি যখন আসেন, আসার পর বলেন যে এই পুকুরে আর গোসল করা যাবে না। তখন খেজুরের কাঁটা, বড়ই গাছের কাঁটা, আরো বিভিন্ন ডালপালা দিয়ে ওই পুকুরটার মধ্যে ফেলে দেন, যাতে করে আর কেউ গোসল করতে না নামে। এবং গ্রামবাসীর সবাইকে বলে দেন তাদের যত ময়লা আবর্জনা আছে, আগাছা আছে, সব কিছু এনে যেন এই পুকুরে ঢালে, যাতে এই পুকুরটা নষ্ট হয়ে যায়। এবং সত্যি গ্রামবাসীরা এই ঘটনার পরে তাদের যত ময়লা আবর্জনা, আগাছা, ডালপালা যা ছিল সব এনে ওই পুকুরে ঢেলেছে। আস্তে আস্তে ওই পুকুরটা বন্ধ হয়ে গেছে, এখন আর ওইখানে কোনো পুকুর নেই। কিন্তু এই ভয়ানক ঘটনা ওই 18 খাতা গ্রামের অনেকেই জানেন। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময় ছিল 1981 কি 82 সালের দিকে। ওই গ্রামেরই একজন প্রভাবশালী ব্যক্তি, সঙ্গত কারণে তার নাম বলতে পারছি না, নাম বললে আসলে তাকে ছোট করা হবে বা এটা আসলে বলাটা ঠিক হবে না, যার কারণে নাম প্রকাশ না করার শর্তেই আমার ওই চাচা আমাকে বলেছিলেন। আমি জানি নামটা কি, কিন্তু আপনাদেরকে সঙ্গত কারণে বলতে পারছি না। তো ওই প্রভাবশালী ব্যক্তির আল্লাহর রহমতে ওনার অনেক ধন সম্পত্তি ছিল, 2জন ছেলে সন্তান ছিল, 1জন মেয়ে সন্তান ছিল, আর ওনার বিশাল জায়গা জমি, মানে অনেক কিছুই ওনার ছিল।
তো একটা বিষয় সেটি হচ্ছে যে ওনার একজন প্রতিবেশী, তিনি আর্থিকভাবে অতটা সচ্ছল ছিলেন না, মানে গরিব মানুষই ছিলেন। ওনার এক ছেলে এক মেয়ে ছিল। তো মেয়ের বয়স যখন 17-18 হয়, খুব ভালো একটি পরিবারে তার বিয়ে হয়ে যায়। আর ওনার ছেলে লেখাপড়া করত। লেখাপড়া শেষে তার খুব ভালো একটি সরকারি চাকরি হয়ে যায়। গ্রামে গ্রামের সকলে তার ছেলের প্রশংসা করতে থাকে। এর ফলে ওই যে প্রভাবশালী ব্যক্তি যার কথা বলছি, ওনার মনে হিংসা বা ক্রোধের জন্ম হয় যে কি ব্যাপার, আমার এত সহায় সম্পত্তি আছে, তো আমার ছেলেগুলো তো এরকম হতে পারলো না, অথচ ওনার ছেলে এরকম ভালো একটা পজিশনে চলে গেল। তো বিষয়টা না উনি আসলে ওইভাবে মন থেকে মেনে নিতে পারছিলেন না। এখন মেনে নিতে না পারলেও তো মেনে নিতে হবে, কিন্তু উনি চিন্তা করলেন যে এমন ভাবে একটা কাজ আমি করব যাতে করে ওই ছেলেটি আর পৃথিবীতে না থাকে। কিন্তু তাকে মেরে ফেললে তো পুলিশি ঝামেলা হবে, যার কারণে উনি একজন তান্ত্রিকের আশ্রয় নেন। সেই তান্ত্রিককে বলেন, তুমি এমন ভাবে একটা কাজ করবা যাতে করে ছেলেটি আস্তে আস্তে মারা যায়। গ্রামের ভাষায় যাকে বান মারা বলে। তান্ত্রিক বলে, ঠিক আছে, আমি এটা করতে পারবো, তবে আমাকে একটা জিনিস এনে দিতে হবে। সেটি হচ্ছে অমাবস্যা এবং পূর্ণিমাতে যদি কোনো মানুষ মারা যায়, ঠিক পরবর্তী অমাবস্যা বা পূর্ণিমাতে তার কবর থেকে তার কাফনের একটি অংশ আমাকে এনে দিতে হবে। সেই কাপড়ে তদবির লিখে আমি বান মারতে পারব। তো উনি বলেন, আচ্ছা ঠিক আছে, তাই হবে, কিন্তু ওই তান্ত্রিক শর্ত জুড়ে দেন যে এটি যেন কেউ জানতে না পারে। যদি কাজ করতে হয় আপনাকেই এই ভয়ঙ্কর কাজটি সমাধান করতে হবে। উনি বলেন, হ্যাঁ ঠিক আছে, আমি এই ভয়ঙ্কর কাজটির সমাধান করব। এখন এই কাজটি করাটা কিন্তু অতটা সহজ কাজ ছিল না, যার কারণে উনি চিন্তা করলেন যে আমি তো বলে দিলাম, কিন্তু আমি তো এইভাবে কিভাবে যাব, কবরে গিয়ে কিভাবে কুড়েটে নিয়ে আসবো, মানুষের হাতে যদি ধরা পড়ে যায়, যা মানুষ দেখে ফেলে, তাহলে আমার সম্মানটা কোথায় যাবে। এটা উনি চিন্তা করছিলেন। উনি চিন্তা করলেন যে যেহেতু কাউকে কিছু বলা যাবে না, তো আমি খুব গোপনে কোনো একজন ব্যক্তিকে এই কাজের জন্য নিযুক্ত করি, যে খবর রাখবে যে অমাবস্যা বা পূর্ণিমাতে কোন গ্রামে বা কোথায় কোন মানুষ মারা গেছে আমাদের আশেপাশে, ঠিক সেই ওই কাপড়টি নিয়ে আসবে। তো বাহিরের তো আর কেউ জানলো না, শুধু আর একজন লোকই জানলো, তাতে তো সমস্যা হওয়ার কথা না। উনি এই চিন্তা করে একজন লোককে ঠিক করেন। সেই লোকটিও বেশ চতুর ছিল, সাহসী ছিল। তিনি চারদিকে খোঁজ খবর রেখে একটা মানুষকে পেলেন যিনি মারা গেলেন কোনো এক অমাবস্যার রাতে। তো কথা ছিল, যদি কেউ অমাবস্যা রাতে মারা যায়, তার ঠিক পরবর্তী অমাবস্যাতে এই কাজটি করতে হবে। যদি পূর্ণিমাতে মারা যায়, তার ঠিক পরবর্তী পূর্ণিমাতে এই কাজটি করতে হবে। তো যেহেতু পরবর্তী অমাবস্যাতে এই কাজটি করতে হবে, উনি তখন ওই প্রভাবশালী ব্যক্তিকে জানান যে পাওয়া গেছে, আমি পরবর্তী অমাবস্যাতে এই কাজটি করতে যাচ্ছি।
ভয়ানক ব্যাপার হলো ওই লোকটি সত্যি এই কাজটি করতে সক্ষম হয়েছিলেন। তিনি ওই কাফনের কাপড়ের একটি অংশ ওই প্রভাবশালী ব্যক্তির কাছে এনে দেন। এটি পাওয়ার পর তিনি সেই তান্ত্রিকের কাছে চলে যান। সেই তান্ত্রিককে বলেন যে সেই কাপড় আর এই হচ্ছে নাম ঠিকানা, তো আপনাকে পান মারতে হবে। তান্ত্রিক বলেন, হ্যাঁ ঠিক আছে, আমি কাজটি করব, আপনি চলে যান, কয়েক মাসের মধ্যেই রেজাল্ট দেখতে পাবেন। তো উনি চলে যান। এদিকে 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, কোনো রেজাল্ট তো আসে না। উনি আবার ওই পাশের প্রতিবেশীর যে প্রতিবেশী ছিলেন ওই লোকটির সাথে ভাব জমান যে তোমার ছেলের কি খবর, কেমন আছে, তোমার মেয়ের কি খবর, কেমন আছে। বলে হ্যাঁ সবাই খুব ভালো আছে, কোনো সমস্যা নেই। যাতে করে উনি ওনার মাধ্যমে জানতে পারেন যে আসলে ওনার ছেলের কোনো সমস্যা হচ্ছে কিনা। যখন এরকম 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস অতিবাহিত হয়, তখন উনি বলেন কি ব্যাপার, এত কষ্ট করে একটি কাজ করলাম কিন্তু কোনো কাজ হলো না। তখন তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিকের কাছে গিয়ে বলেন যে কি ব্যাপার, কোনো কাজ তো হলো না। তখন তান্ত্রিক বলেন এমনটা তো হওয়ার কথা নয়, আমার এই ধরনের তদবির বা বান কখনো তো মিস হয়নি, আপনার বেলায় কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। তো উনি বলেন যে আচ্ছা, আপনি কি নিজেই কাজটি করেছিলেন? তখন উনি সত্য কথা বলেন যে না, আমি তো নিজেই কাজটি করিনি। তখন তান্ত্রিক বলে সর্বনাশ করে ফেলেছেন, এখন তো আপনার বিপদ হবে। তখন বলেন কি বিপদ হবে? তখন ওই তান্ত্রিক বলেন এমনও বিপদ হতে পারে যে আপনার ছেলেই মারা যেতে পারে, কারণ আপনাকে বলেছিলাম যে আপনি নিজে কাজটি করবেন, না হলে কাজটি করার দরকার নেই, তা আপনি কেন আরেকজনকে দিয়ে করালেন? উনি বলেন যে আমার আসলে সাহসে কুলায় নেই। যাক, তান্ত্রিক বলেন যে আমি চেষ্টা করব যাতে করে আপনার কোনো ক্ষতি না হয়। তান্ত্রিকের কাছ থেকে চলে আসার কয়েকদিন পরেই সকালবেলা ওই প্রভাবশালী ব্যক্তির পরিবার দেখে এক অদ্ভুত ঘটনা। ওনাদের বিশাল উঠোন, এই উঠোনটি মনে হচ্ছে মাটির নিচ থেকে কোনো পোকা, অনেক পোকা বিভিন্ন জায়গায় গর্ত করে উঠানটি নষ্ট করে ফেলেছে। সারা উঠোনে মাটি ছড়িয়ে ছিটিয়ে আছে, এত সুন্দর উঠোন নষ্ট হয়ে গেছে। উনি বুঝতে পারলেন না কি ব্যাপার, রাতারাতি এরকম পোকা এসে আমার বাড়ির উঠোন নষ্ট করে ফেলল কেন। প্রিয় লিসেনার্স, এই উঠোন নষ্ট হওয়া থেকেই আসল ঘটনার সূত্রপাত। ওনার উঠোন যখন নষ্ট হয়ে যায় তখন উনি বিভিন্নভাবে বিভিন্ন সার টার পোকা মারার কীটনাশক প্রয়োগ করে উনি ওনার উঠানটা আবার ঠিক করে ফেলেন। 3-4 দিন পর পর উঠোনের একই সমস্যা হচ্ছিল। তো উনি খুব বিরক্ত হন যে কি ব্যাপার, হঠাৎ করে আমার বাড়ির উঠোনে এরকম সমস্যা হচ্ছে কেন। বিভিন্ন যারা কীটনাশক বিষয়ে যারা অভিজ্ঞ আছে তাদেরকেও উনি খবর দেন যে উঠোনে কেন এরকম সমস্যা হচ্ছে। তারা বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করলেও সমস্যার সমাধান হয় না। তবে মোটামুটি সপ্তাহখানেক পর একা একাই এই সমস্যার সমাধান হয়ে যায়, আর কোনো পোকামাকড় উঠোনটাকে নষ্ট করছে না। প্রিয় লিসেনার্স, এই সমস্যাটার সমাধান হলেও
আরেকটি ভয়ানক সমস্যার সূত্রপাত হয়। সেটি হচ্ছে, ওনার বাড়ির পাশে ওনাদের নিজস্ব যে পুকুরটি ছিল, গভীর রাত্রে ওনাদের কানে শব্দ আসতো ওই পুকুরে কেউ একজন সাঁতার কাটছে, ঝাপাঝাপি করছে। তখন ওনারা যদি টর্চ লাইট নিয়ে পুকুরের কাছে যেতেন, ওনারা পুকুরে কাউকে দেখতে পেতেন না। আবার যখন ওনারা বাসায় এসে শুয়ে পড়তেন, আবার মনে হতো পুকুরে কেউ গোসল করছে। যাই হোক, এইরকম প্রতিদিন একই ঘটনা ঘটতে থাকে। একদিন, 2 দিন, 3 দিন, একটা সময় পুকুরে পাহারা বসানো হয়। কিন্তু পুকুরে যেদিন পাহারা বসানো হয়, ওই দিন কোনো ঘটনা ঘটে না। যতদিন পুকুরে পাহারা বসানো হয়েছে ততদিন কোনো ঘটনা ঘটে না। বেশ কিছুদিন পরে ওই প্রভাবশালী ব্যক্তি চিন্তা করেন, যেহেতু বেশ কিছুদিন পাহারা বসানো হলো, কোনো ঘটনা ঘটে নাই, তো ঠিক আছে, এটা নিশ্চয়ই কোনো দুষ্টু লোকের কাজ, পাহারা তুলে ফেলা হয়, হয়তোবা তারা আর করবে না। কিন্তু যেদিনই পাহারা তুলে ফেলানো হয়, ওই রাত্রেই আবার সেই শব্দ, পানিতে ছলাৎ ছলাৎ শব্দ, মনে হচ্ছে কেউ সাঁতার কাটছে। তখন উনি রাগ করে হাতে একটি টর্চ লাইট নিয়ে বের হন, যা আজকে দেখেই ছাড়বো এটাকে। সত্যি সত্যি ওই রাতে ওই প্রভাবশালী ব্যক্তিটি দেখতে পান আসলে ওইটি কি ছিল। উনি দেখতে পান পুকুরের এ মাথা থেকে ও মাথা, মানে এপার থেকে ওপার, ভয়ানক আকৃতির একটি বড় মাথা। দেখে মনে হচ্ছে মানুষের মাথা, কিন্তু মানুষের মাথা এত বড় হয় না। এই মাথাটি একবার এই পাশে যাচ্ছে আর একবার ও পাশে যাচ্ছে। যাওয়ার সময় সে পানিতে শব্দ করছে। উনি হাতে থাকা টর্চ লাইটটি যখন পুকুরে মারেন, তখন আরেকটি অদ্ভুত ব্যাপার দেখতে পান, যে টর্চ লাইট মারার পরে পুকুরে উনি কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু চাঁদের আলোতে তিনি সেটি দেখতে পাচ্ছেন। তখন উনি চিৎকার করে ওনার বাড়ির অন্য সদস্যদেরকে ডাকেন। ওনার বাড়ির কয়েকজন সদস্য চলে আসে। তারা যখন আসে তখন তারা পুকুরে কিছুই দেখতে পান না। পুকুরটি একদম শান্ত, স্বাভাবিক। তখন উনি বাড়ির অন্য সদস্যের সাথে খুলে বলেন বিষয়টা, যে আমি এখানে এই বিষয়টি দেখেছি। সবাই গিয়ে ঘুমিয়ে পড়েন, উনিও ঘুমিয়ে পড়েন। ওই রাত্রে তিনি একটি স্বপ্ন দেখেন। ওই স্বপ্নে কেউ একজন বলছে, আমি তোর একটি ছেলেকে নিয়ে যাব, তুই তাকে রাখতে পারবি না, পারলে চেষ্টা কর, এই পুকুরের মধ্যেই আমি তাকে নিয়ে যাব। ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি সেই তান্ত্রিকের সাথে যোগাযোগ করেন। তান্ত্রিক বলেন যে আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, কারণ যেই বান মারার কাজটি আমি করেছি এটি আসলে উল্টো কাজ হয়েছে। যাদেরকে এটি ক্ষতি করার কথা ছিল তা না করে যারা এটি করেছে তাদেরই উপর এটি এসে পড়েছে। এখন আপনার একটি সন্তান মারা যাবে, আর এই ভুলের জন্য আপনিই দায়ী। তখন বলে, এর থেকে এখন সমাধান কি, এর থেকে মুক্তি পেতে পারি কিভাবে? তখন ওই তান্ত্রিক বলেন, আপনার 2 সন্তান, 2 ছেলেকে আপনারা বাইরে পাঠিয়ে দিন। তখন উনি যে কাজটি করেন, সত্যি
ওনার এক ছেলেকে উনি বিদেশে পাঠিয়ে দেন, আর এক ছেলেকে ঢাকায় পাঠিয়ে দেন, ঢাকাতে অন্য অন্য কাজ করার জন্য। তো ঢাকাতে ওই ছেলেকে মূলত আসলে মানে কাজের জন্য বলতে বোঝানো হচ্ছে যে আসলে লেখাপড়ার জন্য পাঠিয়ে দিয়েছিলেন আর কি। ঢাকাতে একটি নামকরা প্রতিষ্ঠানে ভর্তি করানো হয়। তো ভালোই চলছিল সবকিছু। ওনার ছেলেকে যখন পাঠিয়ে দেয়া হয় তখন থেকে ওই পুকুরে আর কোনো সমস্যা নেই, আর কোনো গোসলের শব্দও শোনা যায় না। উনি ভেবেছেন ছেলেদের পেলেদেরকেও, একজনকে তো দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি, আর একজনকে ঢাকা পাঠিয়ে দিয়েছি, তো এখন মনে হয় আর কোনো সমস্যা নেই। তো যেই দুই ছেলেকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, বিদেশে একজনকে বিদেশে আর একজনকে ঢাকায়, তো তাদেরকে বলা হয়েছে তোমরা যদি কখনো দেশে আসো এই পুকুরে কখনো গোসল করবা না। মানে যেই রাত্রে উনি স্বপ্ন দেখেছিলেন তারপর থেকেই উনি ওনার দুই ছেলেকে পুকুরে নামানো বন্ধ করে দিয়েছিলেন। তারপরে যখন ঘরের বাইরে পাঠিয়ে দেন তখনও বলেছিল যে তোমরা যখন বাড়িতে আসবে তখন এখানে কেউ গোসল করবে না। ওনার এক ছেলে বিদেশ যাওয়ার পরও কয়েকবার দেশে এসেছে, সেও এই পুকুরে নেমে গোসল করেনি। যদিও এই এত দিনের মধ্যে এই পুকুরে কোনো সমস্যা ওনারা তাদের দৃষ্টিগোচর হয়নি। সবাই ভেবেছিল এটা স্বাভাবিক হয়ে গেছে। ওনার ছেলে যে ঢাকাতে থাকতো, মাঝে মাঝে ছুটিতে আসতো, সেও পুকুরে গোসল করতো না। যাই হোক, সবকিছু স্বাভাবিক। কোনো এক ঈদে, কোনো এক কুরবানি ঈদে আর কি, তার ছেলে তার ঢাকা থেকে কয়েকজন বন্ধু নিয়ে বাড়িতে আসে। ওই বন্ধুরা কুরবানি ঈদ এখানেই করবে। তো বন্ধুরা যেহেতু ঢাকাতে বড় হয়েছে, তারা কিন্তু আসলে এইভাবে কোনো পুকুর বা এরকম বিশাল জায়গা বা খেলাধুলা ওইভাবে করতে পারেনি। তো যখন তারা তাদের এই গ্রামের বন্ধুর কাছে শুনেছে যে তাদের গ্রামে এরকম সুন্দর বাড়ি আছে, পুকুর আছে, জায়গা আছে, মাঠ আছে, তারাও সেগুলো উৎসাহী হয়ে দেখতে এসেছে। যাই হোক, তাদের কাছে কিন্তু পুকুরের বিষয়টি ওই ছেলেটি বলেনি। তারা যেদিন বেড়াতে আসে, বেড়াতে আসার পরের দিন ওই ৩-৪ জন বন্ধু তারা ওই পুকুরটাতে নামে গোসল করতে। এখন ওই প্রভাবশালী ব্যক্তির ছেলে, সে তো আর নামে না, সে তো পুকুরের মানে পাড়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা বারবার বলছিল কি ব্যাপার, তুমি নামো না কেন? তখন বলছে না ঠিক আছে তোমরা গোসল করো, আমি নামবো না। তো তারা বারবার বলছিল যে তুমি গ্রামের ছেলে হয়ে পুকুরে নামতে ভয় পাও, এটা কেমন কথা? আমরা শহরের ছেলে পেলেরা এখানে নেমেছি, পুকুরের পানিও তো বেশি না, আসো। কিন্তু সে নামে না, সে বলে না, নামবো না। তখন ওই ছেলেগুলো বারবার স্বাভাবিকভাবেই বন্ধু বান্ধব ঠাট্টা উপহাস করতে থাকে। তখন একটা পর্যায়ে ওই ছেলেটি বলে যে আমি সাঁতার জানি না। তখন তারা বলে যে তুমি সাঁতার জানো না, কোনো সমস্যা নেই, আমরা তো আছি, তুমি আসো। তুমি গ্রামের ছেলে হয়ে সাঁতার জানো না কেমন কথা, আমরা তো আছি, আসো, কোনো সমস্যা হবে না, পুকুরের পানিও তো বেশি না। তখন বারবার যখন বন্ধুদের কথায় মানে প্রভাবিত হয়ে ওই ছেলেটি সত্যি পানিতে নেমে পড়ে। পানিতে নেমে বেশ কিছু সময়, ভালোই সময় কেটে যাচ্ছিল। হঠাৎ মানে তাদের বন্ধুদের সামনেই তারা বন্ধুরা দেখতে পেল যে মনে হলো হঠাৎ ও পানির নিচে ডুব দিল, এবং ডুবটা এমন ছিল মনে হলো কেউ পানির নিচে হেসকা টান দিয়ে যেরকম নিয়ে গেলে যেরকম হয় ঠিক তেমন ছিল। তো তার বন্ধু বান্ধবরা বললো যে কি ব্যাপার, ও হঠাৎ করে এইভাবে ডুব দিল কেন? বিষয়টা অস্বাভাবিক লাগলো।
তখন ওরা যেহেতু ওর কাছেই দাঁড়িয়েছিল, তখন ওরাও ডুব দেয় এবং ডুব দিয়ে পানির নিচে দেখতে পায় যে পানির নিচে বসে আছে এবং ও ওঠার অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না। তখন ওই বন্ধু বান্ধবরা বলল, বা মানে ওরা নিজেদের মধ্যে বললো যে ও তো এই এই অবস্থায় আছে, আসলে চলো আমরা একে টেনে তুলি। তারা ওই ছেলেটাকে টেনে তোলার অনেক চেষ্টা করে, কিন্তু তারা দেখে তার শরীরটা এতটা ভারী, পানির মধ্যে কিন্তু মানুষের শরীর হালকা হয়ে যায়, কিন্তু তার শরীরটা এতটা ভারী মনে হচ্ছে যে ওরা 3-4 জন মিলেও ওকে টেনে তুলতে পারছে না। ওরা যখন বারবার টেনে তোলার চেষ্টা করেও টেনে তুলতে পারছিল না, এদিকে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট হয়ে যাচ্ছে, তখন একজন দৌড়ে বাড়ির ভিতরে খবর দেয় যে এই অবস্থা। বাড়ির লোকজন এসে পুকুরে নামতে নামতেই একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। ওই ছেলেটির মরদেহ ভেসে ওঠে, যদিও বা এত তাড়াতাড়ি লাশ ভেসে ওঠার কথা নয়, কিন্তু ভেসে ওঠে। ওর বন্ধু বান্ধবরা বলছিল যে আমাদের মনে হচ্ছিল যে কেউ একজন জোর করে পানির মধ্যে ওকে চেপে ধরে রেখেছে, কিন্তু তাকে দেখা যাচ্ছিল না। ছেলেটির বাবা ছেলেটির মৃত্যু দেখে শোকে কাতর হয়ে পড়ে এবং উনি বুঝতে পারেন আসলে ওর মৃত্যুটা এইভাবেই লেখা ছিল, তা না হলে এত সতর্কতার পরেও এই ধরনের ঘটনা ঘটার কথা নয়। যাই হোক প্রিয় লিসেনার্স, উনি যে এই ভয়ানক কাজটি করেছিলেন, এই ব্ল্যাক ম্যাজিকটি করেছিলেন, যেটার প্রভাব ওনার উপরই এসে পড়েছিল, এটি উনি ওনার পরিবারকে শেয়ার করেছিলেন ওনার ছেলের মৃত্যুর পর। তার আগে কিন্তু কাউকে বলেননি যে ইনি এই কাজটি খুব অন্যায় করেছিলেন, কাজটি ভালো করেননি, যার ফলে ওনার ছেলেই মারা গেল। দীর্ঘদিন কিন্তু এই ঘটনা ওনার পরিবার থেকেও কাউকে বলা হয়নি, কিন্তু পরবর্তীতে যখন ওই প্রভাবশালী ব্যক্তি মারা গেছেন, তার স্ত্রীও মারা গেছেন, তার সন্তান সন্ততিরা যে আর একটা ছেলে ছিল বিদেশে, উনি পরবর্তীতে এই বিষয়টি বলেন যে আমার বাবা এরকম একটা অন্যায় কাজ করেছিল, যার ফলে আমার এক ভাই মারা গেছে, এবং কেউ যেন এই ধরনের কোনো কাজ না